নাম কি জানি বলছিলেন আপনার? শাহনাজ। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল আপনি কনফার্ম? হ্যাঁ। আচ্ছা, টাঙ্গাইল, তারপর বল্লা গ্রাম। বল্লা গ্রাম। আপনি জান নাই কেন? আপনি সবই তো জানেন। কালিহাতি থানা, কালিহাতি হয়তো বা থানা, আমার যেটা মনে হয়। হ্যাঁ, আর টাঙ্গাইল, তো টাঙ্গাইল। টাঙ্গাইলের কালিহাতি থানা, বল্লা গ্রাম। তো সবই তো ঠিকানা জানেন আপনি, আমার কাছে কেন? নাম যে জানি না, নাম বাবা মা কারো নাম জানি না। আমার চাচা তখন টাঙ্গাইল ঝোলা মসজিদ আছে একটা, কি মসজিদ? ঝোলা মসজিদ। হ্যাঁ, টাঙ্গাইল ঝোলা মসজিদে উনি ইমামতি করতো, যেটা আমাকে বললো। এখন আপনার চাচা ইমামতি করতো? হ্যাঁ, এটা কে বলেছে আপনাকে? উনি বলছে। চাচার মুখে দাড়ি ছিল? হ্যাঁ, হালকা, অল্প বয়স ছিল, একদম অল্প বয়স ছিল। আচ্ছা, এখন কি উনি অন্য কাজ করতো না সত্যি ইমাম ছিল আমি জানি না। আচ্ছা, তো উনি ইমামতি করতো, উনি আমাকে টাঙ্গাইল একজনের বাসায় দিছে। আমার বাবা আর আমার চাচাকে চিনবো। দেখলে দুজনকে দেখলে চিনবেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলেন। তো ওনারা বের করে দিতে পারে না? না, ওনারা জানে না, আমি বলতেছি। কি বলেন? এটা ওনারা সিনেমার জানে না। কাহিনীকে হার মানাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেন। বলতেছি। তারপরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি পর্ব। আপন ঠিকানা আমাদের অত্যন্ত অত্যন্ত ভালো লাগার জায়গা, অত্যন্ত ভালোবাসার জায়গা। এবং আপন ঠিকানা মানেই হচ্ছে কোনো একটি নির্হারা সন্তান তার আপন ঠিকানায় ফিরে যাবে। আজকে যে গেস্টটি আমার এখানে আছে তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই। আপন ঠিকানায় যদি আপনি আসতে চান, আমি সবসময় যেটাকে আপনাকে রেফার করি, আমাকে মেইল করুন। মেইল অ্যাড্রেসটি হচ্ছে apanthikana21@gmail.com, যেটা আমার ভিডিওর কোনাতে থাকে সবসময়, পুরো একেবারে আগাগোড়া ভিডিওর কোনাতে থাকে। এবং মেইল করলে টুডে অর টুমোরো আপনাকে আমরা রেসপন্স করবই করব। সুতরাং সেই জায়গাটা থেকে আপনারা মেইল করবেন। এবং একই সাথে এটাও বলতে চাই, আপন ঠিকানায় শুধুমাত্র আপন ঠিকানার বিষয় ছাড়া অন্য কোনো ধরনের মেইল করলে আমরা সেটাকে ডিসকোয়ালিফাই করি। এবং শুধু তাই না, যাতে করে তিনি আমাদের এখানে আর না আসেন সেজন্য আমরা মেইলগুলো ব্লক করে দিই। তো প্লিজ এটা মেনটেন করবেন যাতে করে আমাদের কাজের সুবিধা হয়। ওকে? যেই ভিডিওতে আপনি আসতে চান সেই ভিডিওর কোনায় মেইল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি ওখানেই মেইলটা করুন। একই মেইল আপনি সব জায়গায় করবেন না, এবং একই সাথে একই মেইল আপনি 8টা 10টা পর পর পাঠান। এটাও খুব বিরক্তির কারণ, এবং এই ধরনের মেইল হলে আমরা স্পাম করে দিই, আমরা ওটাকে ব্লক করে দিই। তো দয়া করে এই কাজগুলো করবেন না। আর অনেকেই মেইল করেন না, অনেকেই অনেক ধরনের জটিলতার মধ্যে পড়েন। যদিও এই বোনটির ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঠিক ঘটেনি, তবে কিছুটা উনি ঘটনার শিকার হলেও হচ্ছিলেন বলে আমি ধারণা করছি। উনি আমার অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আমি মনে করতাম যে এখানে আসাটা অনেকেই বলে ফেক, আমার কাছে মনে হচ্ছিল ফেক। তো প্রথমে একটু এই জাতীয় কথাবার্তা বলে একটু শুরু করতে চাই, তারপরে ওনার ঘটনাটা আমি পুরোটাই রিভিল করব। জি, আপনার নামটা একটু বলেন। আমার নাম শাহনাজ। শাহনাজ। বয়স কত আনুমানিক? 25 হবে। 25-এর মতো হবে। কি হয়েছে? আপনি কোথায় কোথায় যোগাযোগ করেছেন আমার এখানে আসার জন্য? আমি প্রথমে ওই ভিডিওর নিচে কমেন্ট করছিলাম, আচ্ছা। আমি বুঝতে পারিনি যে মেইল করতে হবে। আচ্ছা, তো কমেন্টের মধ্যে ওখানে কমেন্ট করার পর আমার সাথে 2টা লোক যোগাযোগ করছে। 2জন লোক? নাম জানেন এই 2জন লোকের? না, আমার নামটা মনে নেই। আচ্ছা, যোগাযোগ করছে তো কিভাবে? যোগাযোগ করে উনি আরেকজনের অ্যাড্রেস দিয়েছে আমাকে। তা আমি বলছি যে আপনি কি আমাকে কিবরিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে পারবেন? বললো যে না। তা আমি বললাম আপনি কি ওই অফিসে চাকরি করেন? বলে না। তা আমি বলছি তাহলে আপনি কিভাবে আমার হেল্প করবেন? আচ্ছা, তো তারপরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে একজন আর মেসেঞ্জারে একজন, 2জন আমার সাথে যোগাযোগ করে মানে কথা বলছিল আপনাকে মেল করার আগে। আচ্ছা, তো তারপরে কথাটা বলে আমি বেশি একটা রেসপন্স করিনি। তারপরে আমার সাথে আর যোগাযোগ করেনি, কারণ যেহেতু উনি অফিসেই, আপনাকেই চিনে না, তো উনি আমার কি হেল্প করবেন? যাই হোক, অনেকেই এই কাজগুলো করছেন এবং অনেকেই প্রতারিত হচ্ছেন। আমি সবাইকে বিনীতভাবে বলতে চাই যে প্রতারিত হওয়ার ব্যাপারটা নিজেরও একটা ডিসকোয়ালিফিকেশন। কারণ প্রতারিত তারাই হন যারা এইসব ব্যাপারে জ্ঞান কম রাখেন। প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে দেওয়া হয় আমাকে মেইল করেন, প্রত্যেকটা ভিডিওতেই বলে দেওয়া হয় যে আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার কারা। অফিসিয়াল ভলেন্টিয়ার হচ্ছেন আমাদের আরিফ ভাই, এবং আপনারা যোগাযোগ করতে পারেন মহিউদ্দিনের সঙ্গে, কিংবা আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমার আইডিতে এসে। দয়া করে কোনোভাবেই আমার ভিডিওতে গিয়ে কমেন্টস করছেন, ঠিক আছে আসতে চাই, অমুক করতে চাই, এবং সেটা যদি আমাদের অফিসিয়াল এই আরিফ ভাই বলেন কিংবা মহিউদ্দিন বলেন, এরা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ না করে, অন্য কেউ যোগাযোগ করে এবং আপনার কাছ থেকে কোনো তথ্য নিয়ে আপনার সঙ্গে প্রতারণার শিকার হন বা যেটাই করেন না কেন, সেটার রেসপন্সিবিলিটি কিন্তু সম্পূর্ণই আপনার। আমরা বারবার সতর্ক করছি, যেহেতু এগুলো একবারে ওপেন সোর্স থেকে আমরা কাজ করি, সুতরাং দয়া করে এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন। তো ঠিক আছে, নাম যেন কি বলছিলেন? শাহনাজ। শাহনাজ। শাহনাজ, শুরু করি আমরা। কোথায় কিভাবে ঘটনাটা ঘটলো আমাকে একটু বিস্তারিত বলেন। আমি যখন
5 বছর হবে, মানে তখন আমি নিজের কাজ নিজে ঠিক মতো করতে পারি না, তো 5 বছরই হবে মনে হয়। তখন আমার চাচা আমাকে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল আপনি কনফার্ম? হ্যাঁ আচ্ছা, টাঙ্গাইল, তারপরে বল্লা গ্রাম। বল্লা গ্রাম তো আপনি জান নাই কেন? আপনি সবই তো জানেন। কালিহাতি থানা, কালিহাতি হয়তো বা থানা, আমার যেটা মনে হয়। হ্যাঁ, আর টাঙ্গাইল, তো টাঙ্গাইলের কালিহাতি থানা, বল্লা গ্রাম, তো সবই তো ঠিকানা জানেন আপনি, আমার কাছে কেন? নাম যে জানি না, বাবা মা কারো নাম জানি না। ও, বাবা মা কারো নাম জানেন না? ও ইন্টারেস্টিং। মানে কারো নামই আমি জানি না, জানলে তো তাও যাই একটু চেষ্টা করা যেত। হ্যাঁ আমি গেছি, কিন্তু একজনের নামও জানেন না? না। তো আমি গেছি, যাওয়ার পরে আমার চাচা টাঙ্গাইল। আপনার যে নামটা, এটা বাবা মায়ের দেয়া নাম, এটা কনফার্ম? হ্যাঁ এটা আপনি কনফার্ম? হুম। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে বলেন এবার একটু। হ্যাঁ, তো আমার চাচা টাঙ্গাইল শহরে এক বাড়িতে আমাকে দিয়ে গেছে। কিভাবে দিয়ে গেল? আপনার তা বাড়িতে? বলতে পারি না। না, কিন্তু আপনার মেমোরিতে কিছু নাই যে চাচা নিয়ে আসতেছে বাড়ি থেকে, কার সঙ্গে কথা হ্যাঁ কিভাবে আমার সেটা মনে নেই। হ্যাঁ। তো শুরু থেকে বলি, হ্যাঁ, জি, শুরু থেকে। আমার যেটা মনে আছে, আমি হচ্ছে গিয়ে আমার মার একটা মেয়ে ছিলাম আচ্ছা, প্রথমে। আমার মা অনেক অল্প বয়স ছিল, মনে হয় আমার মা দ্বিতীয় বউ ছিল। আচ্ছা, আমার মা, আমার যেখান থেকে মনে আছে যে আমার মা আমাকে দাদির বাড়ি দিয়ে যায়। আচ্ছা, হয়তো আমার দাদি দেখতে চাইছে, দাদির কাছে দিয়ে যাওয়ার পরে আমার দাদি রাখে আমাকে। তো কতদিন পর আমাকে আমার মা নিতে আসছে, মার চেহারা মনে নেই। আমার মা নিতে আসছে আমাকে, এদিক ওদিক দিয়ে ঘুরায়, আমাকে দেয় না। পরে যেদিন আরেকদিন যখন নিতে আসছে, তখন আমি দেখে ফেলছি যে আমার মা আসছে। তো আমি খুব কান্নাকাটি আমার মার কাছে চলে যাব। তো আমার কি লাগে আমি জানি না, সে আমাকে কুলে নিয়ে এদিক ওদিক ঘুরতেছে, আমাকে যাইতে দিবে না। আমার মাও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, কিন্তু আমাকে যাইতে দিবে না। পরে আমার দাদি আমাকে কোলে নিয়ে যে রাখছে, ওনার এই হাত, ডান হাত না বাম হাতে আমি একটা কামড় দিছিলাম, এখন মনে আছে, সেভাবে কামড় দিছিলাম, ছোট ছিলাম। মায়ের কাছে যাওয়ার জন্য? আমার মা কান্নাকাটি করে চলে গেছে, দেয়নি। তো ওর কিছুদিন পরে আমার দাদি না কে যেন আমার বাবার কাছে পাঠিয়ে দিছে। আচ্ছা, আমার বাবার কাছে যখন দিল, ওখানে আমি একটা মহিলা দেখলাম, লম্বা চূড়া। বাবা কি ওখানে থাকতো না? হ্যাঁ, মানে ওই মহিলার কাছে থাকতো না, কিন্তু বাবার কাছে পাঠিয়ে দিয়েছে মানে কি বাবা দাদির সঙ্গে থাকতো না? না না, কোথায় থাকতো তা আমি জানি না। আচ্ছা, আরেক জায়গায় আমাকে দিল, দেওয়ার পরে ওখানে দেখলাম যে একটা বাড়ি, মানে গ্রাম, একটা বাড়ি, সামনে করলার ক্ষেত ছিল মনে হয়, একটা রান্নাঘর আর একটা বাড়ি ছিল, আর কলপার ছিল গ্রামে। তো উনি শুনলাম যে উনি আমার মা লাগে, সৎ মা স্বাভাবিক। তো উনি আমাকে দিয়ে অনেক কাজ করাইতো, ছোট কিন্তু আমি কাজ টাজ করতে পারতাম না, কিন্তু আমার মনে আছে উনি আমাকে কাজ করাইতো। আমি নিজের কাজই করতে পারি না, ওনার কাজ কি করবো। তো এসবের কারণে হয়তো বা আশেপাশে কেউ বলছে যে আমাকে অনেক অত্যাচার করে। তারপরে আমাকে আবার দাদির কাছে দিয়ে গেছে আমার বাবা। দাদির কাছে দিয়ে যাওয়ার পরে আমার চাচা তখন টাঙ্গাইল ঝোলা মসজিদ আছে একটা, কি মসজিদ? ঝোলা মসজিদ। হ্যাঁ, টাঙ্গাইল ঝোলা মসজিদে উনি ইমামতি করতো, যেটা আমাকে বললো। এখন আপনার চাচা ইমামতি করতো? হ্যাঁ, এটা কে বলেছে আপনাকে? উনি বলছে। চাচার মুখে দাড়ি ছিল? হ্যাঁ, হালকা, অল্প বয়স ছিল, একদম অল্প বয়স ছিল। আচ্ছা, এখন কি উনি অন্য কাজ করতো না সত্যি ইমাম ছিল আমি জানি না। আচ্ছা, তো উনি ইমামতি করতো, উনি আমাকে টাঙ্গাইল একজনের বাসায় দিছে। তো ওই মহিলার আবার বাচ্চা আছে ছোট 2টা। আচ্ছা, ওনার কোনো মেয়ে লাগবে না। এই যে বাসায় দিয়েছে বলতে আপনাকে গ্রাম থেকে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই কি যেন গ্রামের নাম বললেন? বল্লা গ্রাম। বল্লা গ্রাম থেকে নিয়ে এসে, গ্রামের নাম বল্লা গ্রাম, এটা আপনি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাকে যার কাছে দিছে ওনারাও এটাই বলা, আমারও মনে আছে, ওনাও সেটাই বলা। আচ্ছা, বল্লা গ্রাম, হ্যাঁ, তারপর ওনার কাছে দিল, উনি বলতেছে যে আমার তো এত ছোট মেয়ে দরকার নাই, হয়তো বা কাজের জন্য লাগবে। তো উনি বলছে আমি এত ছোট মেয়ে দিয়ে কি করবো, আমার বাচ্চা ছোট ছোট, ওরা মারামারি লেগে যাবে। তো উনি বললো ঠিক আছে, আমার এক বান্ধবী, তার কাছে দিয়ে দিই, তার ছেলে মেয়েরা আবার বড় বড়। তো ওনার আবার টাঙ্গাইল বাড়ি আছে, মানে একতলা বাড়ি, নিচে পুরো কমপ্লিট, দোতলাটা ওয়াল টোয়াল হয়েছে, এতটুকু ছিলাম যতটুকু দেখছি। তো ওখানে আমাকে দেয়। ওই মহিলার ছিল একটা মেয়ে 2টা ছেলে, ছেলেটা আমার 1-2 বছরের বড় হবে, আর বাকি 2 ছেলে মেয়ে অনেক বড়। তো ওনার কাছে দিয়েছে, ওনার আবার বয়স্ক মা ছিল, তো ওনার মার সাথে আমি সবসময় থাকতাম। তো ওখানে দিয়ে যাওয়ার পরে আমার চাচা ওখানে আর দেখতে আসে নাই, আসছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে নেই। আমার বাবা আসছিল, আমার বাবা আমাকে ওখানে দেখতে আসছিল, একটা না 2টা বিস্কিটের প্যাকেট নিয়ে। সে আমাকে দেখে কোলে করে নিয়ে কথা বলে উনি চলে গেছে। আচ্ছা, দেখে চলে গেছে, এরপরে আর আসে নাই। কতদিন পর আমি ঠিক জানি না, ওনারা টাঙ্গাইল থেকে সবাই ঢাকায় শিফট হয়ে গেছে, আপনাকে সহ। আচ্ছা, এখানে আমার কিছু জানার আছে, সেটা হলো যে আপনার বাপ চাচারা কয় ভাই? আমি জানি না। চাচা যিনি, তার নামও জানেন না? যে মসজিদের ইমামতি করতে বলছিল, মসজিদের নাম হচ্ছে ঝোলা মসজিদ। ঝোলা মসজিদ।
এটাও আপনি নিশ্চিত না, যেহেতু আপনি না এটা নিশ্চিত, কারণ আমারও মনে আছে আবার যার কাছে দিয়ে গেছে আমার চাচা পরবর্তীতে ওনার ঢাকায়ও আসছে। না, কিন্তু উনি আসলে ইমাম ছিল কিনা হ্যাঁ, এটা আপনি সেটা নিশ্চিত না। নিশ্চিত না। মসজিদের নাম বলছে ঝোলা মসজিদ, ঝোলা মসজিদ, গ্রামের নাম হচ্ছে বল্লা গ্রাম, বল্লা গ্রাম, থানা কালীহাতি হচ্ছে থানা। কালিহাতি থানা, টাঙ্গাইল জেলা। হুম। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি ইন্টারাপ্ট করছি, এই গ্রামে এই যে ঘটনাগুলো বলতেছে সেই ঘটনার বেসিসে যদি সবকিছু মিলে যায় তাহলে সেই পরিবারটাকে বের করলেই হবে। এটা খুব সহজ, খুবই সহজ আইডেন্টিফাই করা। কিন্তু ও যেহেতু নাম জানে না, আপনি একবারও যান নাই আলিহাতির ওই গ্রামে? না না, একবারও জানেন নাই, শুধু নাম জান নাই বলে যান নাই আপনি। আচ্ছা, তো টাঙ্গাইল আপনার ঢাকাতে শিফট হলো, তারপরে? ঢাকাতে শিফট হলো। ঢাকাতে শিফট হওয়ার পরে বছর খানিক পরে তো উনি এসে আমাকে দেখে গেছে। আপনার বাবা? না, চাচা। আমার চাচা হুম। দেখে গেছে। তো আমার মোট মনে আছে উনি 2 বার আসছে, আবার কয়েক বছর পরে আসছে উনি, তখন আমি ছোটই। চাচাকে 1 দেখলে বছর চিনবেন? পরে। হ্যাঁ, দ্যাটস অ্যানাদার গ্রেট ক্লু। আমার বাবা আর আমার চাচাকে চিনবো। দেখলে দুজনকে দেখলে চিনবেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলেন। তো চাচা আমাকে আসছে, আমার মনে আছে উনি দুপুর টাইমে আসছে, শীতকাল ছিল। তো উনি আইসা আমাকে নিতে আসছে, বলছে যে ওর দাদা খুব অসুস্থ, ওরে দেখতে চায়, মারা যাবে হয়তো বা, ওরে দেন আমি নিয়ে যাই। তো যার কাছে আমাকে দিছে ওনাকে আমি আম্মু ডাকতাম, আচ্ছা। আব্বু আম্মু ডাকতাম। ওনাদের নাম কি? ওনার নাম ডাকনাম ছিল ছবি। যে মহিলার কাছে ছিল মানে চাচা, তাহলে তো এটা কনফার্ম, এটা তো ক্লু আছেই, এটা দুর্দান্ত ক্লু। মানে যে মহিলার কাছে আপনি ঢাকায় এসেছেন সেই মহিলার নাম হচ্ছে ছবি। ওনাদের সবার নাম মনে আছে, এই জন্য আমার বাবা মার নাম ভুলে গেছি, কেন আমাকে ওখানে দিছে পর থেকে ওনারা ওনাদের নাম। ওনাদের সাথে যোগাযোগ করা আছে না? ঢাকায় এসে আপনি হারিয়ে গেছেন, ওদের সাথে তো আপনার যোগাযোগ নাই, না? না, যোগাযোগ করছি পরবর্তী। তো ওনারা বের করে দিতে পারে না? না, ওনারা জানে না, আমি বলতেছি। কি বলেন, এটা ওনারা সিনেমার জানে। কাহিনীকে হার মানাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেন। বলতেছি। তারপরে আমার চাচা যখন আসে বললো যে আমারে নিয়ে যাই, তখন আমার বাবা মা জানতো কিনা আমি জানি না, হয়তোবা জানার কথা, কারণ ছোট থাকতেই হয়তো আমার নিউমোনিয়া হয়েছিল, আমার এখনো শ্বাসকষ্ট। তো তখন শীতকাল, তো ওই আম্মু বলতেছে ওরে নিয়ে যাবেন এখন এই শীতের মধ্যে, আর আজকে ওর কাপড় চোপড় সব ধুয়ে দিছি, ওকে কিভাবে নিবেন, এক কাজ করুন গরম পড়ুক, আমি ওরে ঘুরে আনবো। উনি যদি না চিনে তাহলে উনি বললো কিভাবে যে উনি আমাকে ঘুরে আনবে। তো এই কথা বলছে, আমার চাচা চলে গেছে, দুপুরে ভাত খেয়ে উনি চলে গেছে। মানে ওই যে উনি গেছে, এরপর আমি ওনাকে আর দেখি নাই। কিছুদিন পরে যখন আমি একটু বড় হয়েছি, তখন একটু ভালোই বড় হয়েছে, আমার ছবিতে আছে 10-11 বছর বয়স। আচ্ছা, ওই ছবিটা আমরা দেখাবো, ওই ছবিটা আমরা দেখাবো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বলেন। তো তারপরে তখন একটু ভালোই বড় হয়েছি, মানে স্বাভাবিক হই নাই, জামা পরা শুরু করছি, একটু বড়ই হয়ে গেছি। তো তারপরে ওনার যে মেয়ে, ওনার 2 ছেলে থাকতো, তো উনি আমাকে খুব আদর করতো, এটা আমি বলবোই, উনি আমাকে খুব আদর করতো। এই ছবি? হ্যাঁ, মেয়েটা আমাকে খুবই আদর করতো। ওনার জামাইয়ের নাম কি, মানে ওনার বরের নাম কি? মোল্লা, গোলাম রসুল মোল্লা। গোলাম রসুল মোল্লা, হ্যাঁ। উনি এখন মৃত। আচ্ছা। তো ওনার মেয়ে যখন আসতো না, মানে আমি ছোট থেকে না একটু খেলাধুলা দৌড়াদৌড়ি এসব খুব পছন্দ করতেন। হ্যাঁ। তো বিকাল হলেই দেখা যায় আমাকে যদি কিছুর জন্য পাঠাইতো, আমি খেলে দুলে সন্ধ্যার সময় বাসায় আসতাম। আচ্ছা। ওনার মেয়ে আমাকে কেন যেন সহ্য করতে পারতেছে না, আমি জানি না উনি ভিডিও দেখবে কিনা, কিন্তু তারপরেও আমি বলতেছি উনি সত্যি আমাকে পছন্দ করতো না। পরবর্তীতে আইসা উনি আমার কাছে মাপ চাইছে, যখন আমি বড় হয়ে গেছি উনি আমার সাথে দেখা করছে। তো উনি আসলে এই যে মুখে দাগ আছে এগুলো উনি খামচে দিত। তো উনি আসলেই আমাকে সহ্য করতে পারতো না, আমি কিছু করলে উনি আমাকে মারতো। মানে ওনার মারের ছিল এরকম গা ধরে নখ বড় বড় ছিল ডাবায়। মানে এটা কি উনি আপনার চেয়ে বয়সে বড় ছিলেন? অনেক বড়, উনি অনেক বড় ছিলেন। আচ্ছা। কলেজে পড়তো, মানে উনি ইসে থাকতো যে হোস্টেলে থেকে লেখাপড়া করতো। আচ্ছা আচ্ছা। তো উনি একসময় আসছে, আসার পরে আমাকে বিকালবেলা বলছে যে ওনাদের একটা দোকান ছিল বাকি, আমি যেখানে ওনারা আসলো সেটা হচ্ছে বাসাবো। বাসাবোতে, ওখানে কদমতলা স্কুলের পাশে থাকতাম। তো ওখানে বাকি দোকান খাইতো ওনারা, তো আমাকে বলছে যে যা নুডলস নিয়ে নুডলস রান্না করব। তো আমাকে পাঠাইছে, আমি পোলাপান রাস্তায় খেলতেছে, তা আমি খেলা দেখতে দেখতে আমিও খেলতেছি, আর ওগুলোর মধ্যে আমি হয়ে গেছি। আমার আর মনে নেই যে আমাকে কি আনতে বলছে। তো যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমার মনে পড়ছে যে আমাকে তো দোকানে পাঠাইছে। তা আমি ভয়ে আর মানে সিঁড়ি পর্যন্ত আসছি, উপরে উঠছি, সন্ধ্যার আজান দিয়ে দিছে, নুডলস আমি আনিনি। আনার পর যখন গেট খুলছে, আপু গেট খুলছে, তো আপু খুব রাগ হয়েছে, মানে আমাকে ওদিন মারবে সে। তো আম্মু বলতেছে যে তুই এক কাজ কর, সিঁড়ির মধ্যে দাঁড়া, ওর আপুর নাম ছিল শাপলা, যে শাপলা রাগ ঠান্ডা হোক তোরে নিয়ে আসবো। তো এই কথা বলছে, তার কিছুদিন আগে পাশের বাসার এক মেয়ে সে আমাকে বলতেছে আমাকে খুব মারধর করে, আমি চলে যাবো, ওই মেয়েটা আমার থেকে অনেক বড়। তো বলছে আমি চলে যাব, তুমি গেলে চলো। তো ওর সাথে একবার আমি চলে গেছিলাম,
এক রাত ছিলাম ওর সাথে, পাশের গলিতেই এক বিল্ডিং এ চলে গেছি। যাওয়ার পরে আম্মু কিভাবে জানি খুঁজে খুঁজে, ওই বাসায় নানা ছিল, নানা আবার আমাকে বলছে তুমি কোন বাসায় থাকো, তো উনি আবার খুঁজে খুঁজে হয়তো আম্মুর কাছে বলছে। বলার পরে উনি পরের দিন যায় আমাকে নিয়ে আসছে, পরের দিন না ওই দিন সন্ধ্যার সময় যায় আমাকে নিয়ে আসছে, যে আমার মেয়ে হয়তো বা ভয়টাই পাইছে বা উল্টাপাল্টা কথা টথা বলে নিয়ে আসছে, নিয়ে যায় আমাকে নিয়ে গেছে। তো ওই দিন যখন আমাকে বললো যে তুই সিঁড়িতে দাঁড়া, আমি তোকে নিয়ে আসতেছি, মানে ওই সময় আমার মনে হলো যে না আমি আর বাসায় যাব না, যতই ঠান্ডা হোক আমি বাসায় গেলে আমাকে মারবে এসে, আম্মু কতক্ষণ আমাকে দেখে রাখবে। তো ওই সন্ধ্যার সময় ওই মেয়ের কাছে গেলাম, মেয়ে নাই। পরে যে বাসায় আমাকে ওই যে মেয়েটা নিয়ে গেছিল ওই বাসায় আমি আসছি। তো আয়সা বলতেছি যে আমি এরকম এরকম ওখানে আর যাবো না, আপু আমাকে অনেক মারধর করে, আমি যাব না। তো ওনারা একটা জিনিস ভুল করছে, তো স্বার্থের কারণে ওনারা আমাকে রেখে দিয়েছে। ওনারা আমাকে পাঠাই দিতে পারতো বুঝায় টুঝায়, আমাকে ওনাকে রেখে দিয়ে এক রাত রেখে ওনার মানে যে বাসায় দ্বিতীয়বার গেলাম ওনাকে মামা বলতাম, নানু মামা মামি ছিল, ওই নানু কি করলো ওনার মেয়ের বাসায় পাঠাই দিল ধানমন্ডি 9 নম্বরে। আর ওনারা ছিল কততে? ওনারা কোথায় ছিল আগের বাসায়? ছবিরা কোথায় ছিলেন? ওখানে পাশের গলিতে। ও ধানমন্ডিতেই সব? না না না, বাসাবুতেই। পরবর্তী গিয়ে গেলাম আমাকে ওখান থেকে ধানমন্ডিতে আপনি যাচ্ছেন, কিন্তু ওনারা ছিল বাসাবোতে। হ্যাঁ ওনারা বাসাবুতে, আমি ওখানে আসলাম, ওনাদের বাড়ি পাশাপাশি ছিলেন কিন্তু পাশের গলি। আমি আবার তো ওই সাইডে মানে আরেক সাইডে, তো ওইদিকে আমি কখনো যাইনি, মানে আমি মেইন রোডের দিকে আমার কাজ ছিল, তো অন্য সাইডে ওই বাসায় গেলাম। তো উনি কি করলো পরের দিন গলির মধ্যে একটা সিএনজি এনে আমার মুখ টুক ঢেকে, মানে এক ধরনের ক্রাইম করলে যেরকম হয় যাতে কেউ না দেখে, বাসার থেকে বের করে মুখ টুক ঢেকে আমাকে নিয়ে গেল, ধানমন্ডিতে দিল। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমি অনেক দিনই ছিলাম। ওনার মেয়ের বাসায় দিল, সেখানে ওনারা যৌথ পরিবার, অনেক মানুষ, আমি ছোট একটা মেয়ে, আমাকে অনেক কাজ করাইছে, অনেক। যেখানে ওনার 2টা মেয়ে আছে, মানে এত বড় একটা ইউনিট, ধানমন্ডি ওনার একটা ইউনিট নিয়ে থাকে, ফ্ল্যাট নিয়ে থাকে, সেই ফ্ল্যাটটা আমাকে দিয়ে মুছাতো। তারপরে অনেক ফার্নিচার, কালো কালো ফার্নিচার আমাকে দিয়ে সকালবেলা পড়তো একটু মুছা শুরু করা, আমি মুছা শুরু করতাম, মুছে ঘর ঝাড় দিতাম, আবার কালো হয়ে যেত, কারণ কালো ফার্নিচার ময়লাগুলো তো সাদা হবেই। আবার উনি এসে বলতো এটি কি মুছছিস, আমাকে অনেক কাজ করাইতো প্রচুর। তারপর আমি থাকতাম, আর ওখানে গেছি 2 দিন 3 দিন পর থেকে আমি কান্নাকাটি শুরু করছি, আমি আম্মুর কাছে চলে যাবো ছবি। কারণ ওখানে আমাকে কাজ টাজ কিছু করে না, আমি খেলতে পারতাম, স্বাধীনতা ছিল। এখানে তো আমি একদম ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে গেছি, আমাকে কোথাও বেরোতে দেয় না। তো ওখানে আমি অনেক বছরই ছিলাম, বলতাম যে আমাকে পাঠায় দেন, আমি যাবো, বলতো না তোরে এখন নিলে অনেক মারবে, সে মানে ভয় দেখে তো আমাকে। মোট কথা আমাদের কাজের মেয়ে দরকার ছিল, আমাকে দিয়ে ঘরের অনেক পর্দা এগুলো ধোয়াতো, অনেক কাজকর্ম করাতো। পরে আমাকে ওখানে যে ওই 2টা বিল্ডিং এর যে মেন মালিক, ওখান থেকে ইউনিট তো বিক্রি করা ইউনিট, কেউ কেউ কিনে নিছে, কেউ কেউ ভাড়া থাকে। তো ওনারা মনে হয় 5-6 তলা থাকতো, তো উপরের ইউনিটে বাড়িওয়ালা থাকতো, যে মেন বাড়িওয়ালা না, 2টাই নিয়ে থাকতো। ওখানে একটা ছেলে ছিল, ছেলেটা মানে শুনছি যে ওকে নাকি গ্রাম থেকে নিয়ে এসছে ড্রাইভারিং শিখাবে। তো ও আমার সাথে একটা মেয়ে ছিল, মেয়েটা আমার থেকে বড়, তখন আমি একটু বড় হয়েছি, অত বড় না, মানে আমার যে ছবি আছে ওরকম বয়স হবে, আমি প্রেম ভালোবাসা এসব বুঝি না, ছোট তখন। তো পাশে ওই ছেলেটা নাকি আমাকে পছন্দ করতো। তো ওই ছেলে আমার সাথে আমাকে চিঠি দিছে অনেকগুলা, তো চিঠি আমি পড়তেও পারি না, তখন আমি পড়তে পারতাম না। তো সেই চিঠিগুলা দারোয়ান দেখে আবার ওনাকে দেখাইছে যে মেয়ে প্রেম করতেছে। তো উনি কি করলো, তখন আমাকে আবার বাসাবো পাঠিয়ে দিল। এই ছবির বাসাতে? না না, তাহলে ওনার মার বাসায়। আচ্ছা, ওনার মা যেখান থেকে আপনাকে এখানে করছেন। আচ্ছা, তারপর মার বাসায় পাঠিয়ে দিল। হ্যাঁ, তো এখানে যেহেতু আসছে, এখন তো আমার সুবিধা হয়ে গেছে, ওনার কাছে যাবো আমি এখন। কত বছর পরে এটা? এটা অনেক বছর পরে, তখন আমি একটু বড় হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে। আচ্ছা, তারপর তো তখন 4-5 বছর পরে তো হবে, এরকমই হবে। তো তখন আমি বলতেছি তাহলে তো আমার এখন সুবিধা হয়েছে, যে পাশের গলি, আমি এখন বড় হয়ে গেছে, বের হলেও কিছু বলবে না। তাই আমি বললাম যে না, আমি এখন বাবা মাকে খুঁজে বের করবো, ওনাদের বাসায় যাবো। তো ওনাদের বাসায় গেলাম, এখন দেখি ওনারা নাই, ওনারা এটা ছেড়ে চামিলিবাগ চলে গেছে। পরে বের করছেন আপনি? আচ্ছা। পরে ওখানে যে বাড়িওয়ালা, ওই যে যাদের কাছে আমি আসলাম, ওই মামি আবার ওনাকে খুঁজে বের করছে চামিলিবাগ কোন বাসায় থাকে। তো মামি ফার্স্টে গেছে ওনাদের বাসায়, যে এরকম এরকম ওরে বিয়ে শাদী দিব, কিন্তু ছেলে পক্ষ তো বাবা মা ঠিকানা ছাড়া তো এরকম ছেলে পাওয়া যাবে না, আপনি মেয়েটার লাইফ নষ্ট হয়ে যাবে, ওর বাবা মা ঠিকানাটা দেন। যা করছে ভুল করছে, ছোট ছিল, চলে গেছে। উনি বলে যে না, ওদের এই গ্রাম, এই থানা, তো ওসব তো আমি জানি। তো বলছে বাবা চাচার নাম কি, তো উনি জানে না।
উনি বলেন আমি এসব কিছুই জানি না, শুধু ওর চাচা এসে দিয়ে গেছে, আমি রাখছি এই। তো পরবর্তীতে উনি বলে না আবার 2 বছর পর আমি ওনার চামিলি ব্যাগ বাসায় গেলাম। আপনি গেছেন? আচ্ছা। আমি নিজেই একা একা গেলাম, যাওয়ার পরে ওনাকে খুবই রিকোয়েস্ট করে বললাম যে আম্মু দেখেন আমি অনেক চেষ্টা করতেছি, পাই না, আমাকে বলেন, যেহেতু আপনার কাছে এতদিন ছিলাম, আমার মনে হয় আমার চাচার চোখ টেরা ছিল। আচ্ছা, তা এটা আমি একটা ক্লু। বলতেছি যে আমার চাচার চোখ দুটো টেরা ছিল না, তো বলতেছে যে আমি তো তাকাইনি। তা আপনার বাসায় এতদিন আসছে, আপনি বসে ভাত খাওয়াইছেন, কথা বলছেন, আপনি দেখেন নাই যে লোকটার চোখ টেরা কিনা? আর উনি তো এতটা ধার্মিক না যে উনি তাকাবে না। পুরুষের সামনে যায় না। তো বলতেছে, আমি বলছি যে আমার চাচা কি আসছিল? বলতেছে যে আমরা যখন বাসা ছাইরা আসি শেষবার আমার চাচা আসছিল। তো বলতেছে যেহেতু আয়সাও দেখছে আমাকে পায় নাই, তো বলতেছে যে যেহেতু পান নাই তাহলে একটা নাম্বার রাখেন, যদি কখনো আসে যোগাযোগ করে এই নাম্বার একটু ফোন দিবেন। তো আমি বলছি তার নাম্বারটা দেন, তাহলে তো পাইয়েই গেছি। তো বলতেছে আমি বাসা ছাড়ার সময় হারিয়ে ফেলছি। মানে এটা এখানেই শেষ হয়ে গেল। মানে আমি তারপরে এখনো আমি যোগাযোগ করি। ও আরেকটা কথা আছে, আমি যে বাসায় মানে ওই যে মামির কাছে ছিলাম, বিয়ের আগ পর্যন্ত ছিলাম, 3 বছর আগ পর্যন্ত তাদের কাছে ছিলাম, তারা এখন আমেরিকা চলে গেছে, নিউ ইয়র্কে পুরো সেটেল হয়ে গেছে ওনারা। মানে ধানমন্ডি? না, তাহলে বাসাবো মানে পরবর্তীতে ওনারা না তাহলে ওই যা ছবি থেকে যার কাছে গেছিলেন হ্যাঁ, ওনারা চলে গেছে। এটা ওনাদের তো আমার কোনো এখানে ফ্যাক্ট নাই ক্লু পাওয়ার ক্ষেত্রে। না, কারণ ওনারা কিছু জানে না। তো ওনাদের বাসায় থাকা অবস্থায় ওনাদের নিজের বাড়ি দোতলা এক ভাড়াটিয়া থাকতো, ওনারাও এলাকা অনেক বছর থাকে। তো উনি এই 3 বছর আগে তো ওনার গ্রামের যে ভাইয়ের বউ, উনি ঢাকায় এসে আমার কথা শুনে, কাহিনী শুনে বলতেছে যে আচ্ছা আমাদের বাড়িতেও তো এরকম একজন আছে, কুমিল্লা ওনাদের বাড়ি, যে এরকম মেয়ে হারাই গেছে ছোটবেলায়, আচ্ছা আমি তোমার ছোটবেলার ছবি দেখাই বলি। তো উনি গ্রামে সবাইকে ছবি দেখাইছে, সবাই বলতেছে এই মেয়ে ওনার গ্রামে। হ্যাঁ, তো এই মেয়ে আমি গেলাম, সবাই বলতেছে এই মেয়ে, কিন্তু আমার যে ছোটবেলায় যে স্মৃতি মনে আছে এগুলোর সাথে কিচ্ছু মিলে না। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই জন্য বলি গেট টুগেদারটা কতটা ইম্পর্টেন্ট। এবং আপনারা জানবেন যে কিছুদিন আগে আমি মোটামুটি সাংবাদিক ভাইদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে এই ধরনের কাজ করবেন না। যেমন ধরেন এই ভিডিওটা আমি ছাড়বো, যদি বল্লাহাতি না বললেন, গ্রামের নাম কি যেন বললেন? বল্লাগ্রাম। এই বল্লা গ্রামের যদি ঘটনা ঘটে থাকে তাহলে বল্লা গ্রামের যে কেউ হয়তো আমরা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন বের করার সঙ্গে সঙ্গে যদি এখন লোকাল সাংবাদিকরা যারা আছেন বা অন্যান্য সাংবাদিকরা যারা আছেন তারা রিপোর্ট করে দিলেন পাওয়া গেছে এত বছর পরে, 30 বছর পরে, অমুক টমুক, গেট টুগেদার হয় নাই তার আগেই কিন্তু। তারপরে দেখা গেল মুখোমুখি করলাম, ঘটনা ঘটে গেছে উল্টা। এই যে কেন ঘটনাটা উল্টো ঘটে তার একটা বড় উদাহরণ হচ্ছে ও একটু আগে বললো না কোথায় জেনে গিয়েছিলেন? কুমিল্লাতে। আচ্ছা, যারা ফ্যামিলি মেম্বার হারায় তারা এরকম যে কোনো ছেলে মেয়ে পাইলেই, আমি এই 1.5 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনো ছেলে মেয়ে পাইলেই নিজের ছেলে মেয়ে মনে করা শুরু করে। কেন করে আমি জানি না, এটা হয়তো সাইকিয়াট্রিক কোনো একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই একটু দেখা যাবে পায়ের চিহ্ন খুঁজবে, একটু মাথার চিহ্ন খুঁজবে, হ্যাঁ এটা আমারই মেয়ে, এটা আমারই মেয়ে, একটু এদিক ওদিক পেলে এই কাজগুলো করে। এবং এটা কোনোভাবেই করা যাবে না। উনি শেষ পর্যন্ত বের হয়ে আসছেন কারণ ওনার স্ট্রং মেমোরির কারণে, যে আমার স্মৃতির সাথে এগুলো কিছু মিলতেছে না। রাইট? আমি কি ভুল বলেছি? মানে আপনার মেমোরিতে যেটা ছিল সেগুলো আপনি মিল পান নাই, যে কারণে আপনি ওখান থেকে বের হয়ে আসছেন। আমি বলতেছি কাহিনী। তারপরে কি করছেন? তারপর উনি নিয়ে যে আমাকে উঠানে, মানে আমার বিয়ের ঠিক 1 মাস পরে এই কাহিনী। পরে আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম, পুরা মানে এলাকা দেখতে আসছে, পুরা এলাকা দেখতে আসছে, কেউ ভিডিও করতেছে। পরে আমার হাজবেন্ড বলতেছে এগুলো ভিডিও করে না, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছাইড়া দিলে একটা সমস্যা না। আমার শ্বশুরবাড়ির লোকজন এখনো জানে না যে আমার বাবা মা নাই, তারা জানে না। কারণ একটা আল্লাহ একদিক দিয়ে ভালোই করছে ওনাদেরকে মিলে। পরে ওনারা বলতেছে যে আমি এখন কাউকেই চিনতে পারতেছি না, আমার ভিতর থেকে তো ফিলিংস আসা লাগবে, যেহেতু আমার বাবার চেহারা একটু মনে আছে, আমার চাচার চেহারা মনে আছে, আমার গ্রামের নাম মনে আছে, কিছু তো একটা মিলবে। কিছুই মিলতেছে না, পুরো অপোজিট হয়ে গেছে। কুমিল্লা কোথায় আর টাঙ্গাইল কোথায়। তারপর আমার অনেক কিছু মনে আছে গ্রামের দৃশ্য, আমার এখানে, সেটা আমার বাবা মা জানবে। তারপরে আচ্ছা, পয়েন্ট এখানে উনি একটা সিক্রেট ক্লু বলেছে, সেটা আমরা এখন প্রচার করছি না, সেটা মিউট করে দিলাম। এখানে ওনার বাবা মা যদি পাওয়া যায় তাহলে উনি যে এটা বলেছে সেটা তার বাবা মার কাছ থেকে আমরা শুনবো, সামনাসামনি বসে মেলাবো। এটা হচ্ছে সিক্রেট ক্লু যেটা আমরা বলি। হ্যাঁ, গোল। আচ্ছা, আমার ওটা দেওয়াই ছিল। আচ্ছা, এটাও সিক্রেট ক্লু, এটা সিক্রেট ক্লু হিসেবে থাকবে। আপনি বাবা মা যদি কেউ দাবি করে তখন তো আপনি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, বলেন। তারপর তো এগুলো কিছুই মিলতেছে না। তারপরে যে বললাম আমার মা দ্বিতীয় ছিল, অনেক ইয়াং ছিল, এখন বয়স হলে আর কত হবে? ওখানে দ্বিতীয় পান নাই?
না না না, তারপরে কি করলেন আপনি, এটা বলেন। হ্যাঁ, ওখানেই ছিলাম। তা আমি মনে মনে ভাবতেছি যাক বাবা মা পাওয়া গেছে, সমস্যা আমি কি? যেহেতু বিয়ে করে ফেলছি, আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজন তখনও কেউ জানে না যে আমার হাজবেন্ড বিয়ে করছে। তা আমি বলে যেহেতু পাইছি, ওনারাও বলতেছে যে মেয়ে, তা আমি কই আল্লাহ যা করছে ভালো, ভালো, হ্যাঁ। মা বাবা হিসাবে চালাইয়া দিব। তো দ্বিতীয়বার যখন আমাদের অনুষ্ঠান করলো, তখন ওনারা কেউ যাবে না আমার শ্বশুর বাড়িতে, ওনারা যাবেই না। তো ওনাদের মেয়ে হলো, ওনারা যাবে না, যেহেতু ওনাদের ভিতর থেকে অনুভূতিটা হয়তো আসতেছে না। আসতেছে না। তো তারপর ওই গ্রামের 3-4 জন লোক খুবই ভালো ছিল, ওনারা আমাকে অনেক হেল্প করছে, ওনারা আমার শ্বশুর বাড়ি যে আমাকে বুঝাই দিয়ে আসছে। এই যে আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর, কেউ আসে না। ওনারা আজও পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে না। আমি বাড়িতে গেছি, বুঝতে পেরেছি, আমি আর ওই জায়গাটা না যাই, কিন্তু কথা হলো যে আপনার জামাই আপনার সঙ্গে আজকে এখানে এসেছেন, হ্যাঁ। আপনার বাচ্চা এসছে, ছেলে, মাশাআল্লাহ, ওর বয়স হচ্ছে 9 মাস। হুম, আচ্ছা, এটা আপনার প্রথম বাচ্চা। হ্যাঁ। তো আপনি আমার এই অনুষ্ঠানে আসলেন কেন তাহলে? বাবা মা তো পেয়ে গেছেন। না না, আমি তো বাবা মা পাইনি, কারণ ওনারা আমার বাবা মা হলে আমার সাথে দেখা করতো, আমার কাছে আসতো, ভিতর থেকে একটা ফিলিংস আসতো, প্লাস কিছুই মিলে না, একটু তো তো মিলবে। আপনি কি ইউটিউব দেখে বা সোশ্যাল মিডিয়া এগুলো দেখে নিজে থেকে আসছেন, নাকি কেউ আপনাকে ইন্সপায়ার করেছে এখানে না, আসার জন্য? আমি নিজের থেকে, পরে আমার হাজবেন্ডকে বলছি, উনি আমাকে খুব উৎসাহ করছে যে ঠিক আছে যাও, যেহেতু মেয়ে পাইতেছে। একটা চুর ইনফরমেশন এদিক ওদিক হলে এবং দুই পক্ষ যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আমরা বলি না যেটা সাকসেসফুল। যদিও আমরা বলি প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করছি, আমরা পেয়েছি, তারপরে এটা। এবং আপনারা দেখবেন যে অনেক সিক্রেট ক্লু থাকে যখন সামনাসামনি বসে ঘটনাগুলো ঘটে। এবং আমাদের আপডেট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপডেট ভিডিও যেহেতু আমরা ওপেন সোর্স থেকে কাজ করি, এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দেখবেন যে অনেকেই এখানে মন্তব্য করতেছে, আমাদের টিম মেম্বার যারা আছে তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করা শুরু করবে, ওই গ্রামে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বের করার চেষ্টা করবে। তারপরে কি হয়, তারপরে যেটা হবে, ওই পক্ষকে আমরা রাজি করাবো এখানে আসার জন্য, এই পক্ষকে আমরা রাজি করাবো, এবং এই দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগ হবে না। এবং আমরা বলে দিই যাতে আমাদের অতিথি যারা আছেন তাদেরকেও বলে দিই যে আপনারা যোগাযোগ করবেন না। আজকে আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসার পরে দুই পক্ষকে আমরা আলাদা করে ইন্টারভিউ করি, 4-5টা ধাপে আমরা তাদেরকে মুখোমুখি করি। করার পরে কোনো পক্ষ যদি একটু মাত্র সন্দেহ রাখে, তাহলেও বলি আমরা এটা সাকসেসফুল হয় নাই। তারপর আমরা সময় দিই, আর দেখার পর যদি চিনে যায়, সমস্ত কিছু যদি মিলে যায়, তাহলে আমরা বলি এটা সাকসেসফুল। তো সেই জায়গাটা থেকে উনি আজকে যে ঘটনাটা এখানে বললো, এটা অনেকগুলো, দুইটা বিষয়। একটা হচ্ছে আপনারা এই কমেন্টসে যদি ভিডিওতে গিয়ে কমেন্টস করেন আমি আসতে চাই, তাহলে আপনারা 100% শিওর হয়ে নেবেন যে আমাদের অফিসের মেম্বার যারা আছে তারা যোগাযোগ করছে কিনা, নইলে প্রতারিত হওয়ার সুযোগ আছে। পয়সা করি চাইলেই মনে করবেন 2 নাম্বার, একেবারেই নিশ্চিত 2 নাম্বার। আর আরেকটা বিষয় সেটা হলো যে এরকম অনেক ফ্যামিলি মেম্বাররাই আছেন যারা দেখা যায় যে একজনের বাচ্চা নিয়ে আরেকজনের বাচ্চার সাথে মিলিয়ে দিচ্ছেন, আরেকজনের বাচ্চা নিয়ে সেটা করছেন, এবং অনেকে এটা রিসিভও করেন, কারণ তার বাচ্চাটা হারিয়ে গেছে, সে মনে করে এটাই তার বাচ্চা। আমি এরকম অনেক কেস পেয়েছি, অনেক। কিন্তু আমি এগুলোকে অনেক বেশি নিরুৎসাহিত করি, এটা করবেন না, কারণ অন্তর থেকে আসলে আসে না, এদের কেসটা শেষ পর্যন্ত এরকমই হয়। তো নাম কি জানি বলছিলেন আপনার? শাহনাজ। আমরা একটু রিপিট করি আরেকবার। আপনি যখন হারিয়ে গেছেন তখন আনুমানিক বয়স 4 কিংবা 5। আজকে এই মুহূর্তে আপনার বয়স কত? এখন 20-25 হবে, 20 হবে না, 25-এর মতো হবে। তার মানে আপনি 20 বছর আগের ঘটনা বলতেছেন। আচ্ছা, আপনার চাচার যিনি, উনি হলো হালকা পাতলা দাড়ি ছিল, চোখ একটু টেরা ছিল, আপনার স্মৃতিতে যেটা মনে আছে। টাঙ্গাইলের কালিহাতির বল্লা গ্রামের ঘটনা, এটা আপনি বললেন আমাকে। আচ্ছা, আপনার বাবার 2টো বিয়ে ছিল, যেটা আপনি বুঝতে পেরেছেন। আপনার মা সম্ভবত সেকেন্ড ওয়াইফ ছিলেন, এবং আপনার সৎ মায়ের ঘরে আপনি কিছুদিন ছিলেন। একটা ছেলে দেখছি আমি ওখানে, সৎ মায়ের ঘরে একটা ছেলে দেখেছেন আপনি, বড় ছেলে দেখেছেন। এবং ওখান থেকে আপনার চাচা একজন, যিনি হলো কি মসজিদ, ঝরা মসজিদ নাকি ঝোলা মসজিদের ইমামতি করতে উনি বলেছেন। ওখান থেকে হলো আপনাকে নিয়ে এসে এক মহিলার কাছে দেয়, যে মহিলার কাছে দেয় সেই মহিলার নাম ছিল ছবির জামাইয়ের নাম ছিল গোলাম রসুল মোল্লা। ওনাদের ছেলে মেয়ে ছিল কয়জন? ওনার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। গোলাম রসুল মোল্লা সাহেবও কি কোনো সাহায্য করেননি আপনাকে ব্যাপারে? না না, কেউ কোনো সাহায্য করেননি। লাস্ট যে নাম্বারটা দিয়ে গিয়েছিল আপনার চাচা, তার মানে যদি কথাটা সত্য হয়ে থাকে, তাহলে আপনার ফ্যামিলি থেকে এখনো আপনাকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে, তাই না? তো ঠিক আছে, আপনারা ছড়িয়ে দিন। টাঙ্গাইলের কালিহাতির বল্লা গ্রাম নামে যদি কোনো গ্রাম থাকে, বল্লা গ্রামের প্রত্যেকটা মানুষ যারা সিনিয়র আছেন 20 বছর আগে, প্রত্যেকে এটা দেখান। গ্রামের মানুষরা একে অপরের ঘটনা জানেন, তাহলে আমরা মুহূর্তের মধ্যে ভিডিওটা সফল করতে পারবো। তবে সমস্ত সফলতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সফল হবে, না চাইলে সফল হবে না। আমি চেষ্টা করলাম শাহনাজ, দেখা যাক কি হয়। হয়তো একটা ভালো সংবাদ নিশ্চয়ই আপনাকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ।